আসসালামু আলাইকুম। আমি চিকিৎসক গোলাম মোস্তাফিজুর রহমান, লোকাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, ইউটিউব চ্যানেল হেলথ বিডির পক্ষ থেকে এবং ফেসবুক পেজ এমডি গোলাম মোস্তাফিজুর রহমান এর পক্ষ থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন। আজকের আলোচনা করব স্ট্রোক বা শূন্যাস্ট্রোক সম্পর্কে। এখন ভোরবেলা হতেই আমরা মাইকে এবং লোকের মুখে এবং রাস্তাঘাটে শুনি সর্বদাই স্ট্রোক করছে। কি কারণে স্ট্রোক করছে? কেউ বলে টেনশনে স্ট্রোক করছে, মানসিক চিন্তায় স্ট্রোক করছে, বিভিন্ন কারণে স্ট্রোক করছে, এরকম একটা কথাবার্তা আমরা শুনতে পাই। বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি একটু লম্বা হবে। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে আমার ফেসবুক পেজে অবশ্যই লাইক দিবেন। যদি কিছু লেখার থাকে কমেন্ট বক্সে লিখবেন এবং অপরকে দেখার জন্য শেয়ার করে দিবেন। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপডেট ভিডিও পাওয়ার জন্য। আসলে স্ট্রোক কেন মানুষ করে? শূন্যাস্ট্রোকটা কি? এটা মস্তিষ্কের ভিতরে যে নালী আছে, অর্থাৎ রক্তবাহী নালী আছে, তার সূক্ষ্ম সূক্ষ্ম ধমনী আছে। এই ধমনীগুলো কিছু পুরাতন রোগে আক্রান্ত হয়ে থাকে। এখন সর্দির জন্য আক্রান্ত হোক বা কোনো কারণে আক্রান্ত হোক, আক্রান্ত হওয়ার কারণে সে ধমনীগুলো খুব সূক্ষ্ম এবং চিকন অবস্থায় থাকে। অনেকের মাঝে মাঝে মাথা ব্যথা করে, মাথা ঘুরে, বন বন ভাব হয়, কারো বমনও হয়, কিন্তু কখনোই সে চিন্তা করে না যে আমার এটা একটা রোগের লক্ষণ। এটা রোগটা আক্রমণ করে যখন অপারেশন করে কেউ। যদি কোনো কোনা, রক্তের দলার কোনা রক্তের সঙ্গে যদি রক্তবাহী শিরার ভিতরে প্রবেশ করে, চলে যায়, তখন যে হার্টে ধাক্কা মারে, তখন হার্টের রোগ হিসাবে বিবেচিত হয়। আমি প্রথম স্টেজে যাই যে সূক্ষ্ম নালী, যেটা ক্যাপিলারি, এই ধমনীটা অনেক সময় ওই যে টুকরা যেটা ইনজেকশন করতে হয়তো গোটা হয়ে গেছে, রক্ত টানার পরে সেটা আবার ভিতরে গেছে অথবা অপারেশন করতে গেছে, সেই টুকরাটা যখন ভিতরে প্রবেশ করে তখন এই সূক্ষ্ম ধমনীতে যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আর যেতে পারে না, তখন ওখানে আটকে যায়। এটা একটা কারণে স্ট্রোক করে। দ্বিতীয়ত, অনেক সময় ওই যে সূক্ষ্ম ক্যাপিলারি যে ধমনীগুলো আছে, শিরার সূক্ষ্ম সূক্ষ্ম যেগুলো উপশিরা, অনেক সময় ছিঁড়ে যায়। তাকে বলে সেরেব্রাল হেমোরেজ, মানে রক্তক্ষরণ। আর যেটা ধমনীতে আটকে যায় সেটাকে বলা হয় সেরেব্রাল থ্রম্বোসিস। আবার অনেক সময় সেটা চলাচল করতে বাধার সৃষ্টি করে, তখন যে সূক্ষ্ম কোনাটা হাড়ে বাড়ি দিয়ে যখন কোথাও এই ক্যাপিলারি বা সূক্ষ্ম এই উপশিরাটায় জমা হয়, তখন তাকে বলা হয় সেরেব্রাল এম্বলিজম। এটা হলো হৃৎপিণ্ডেরই একটা রোগ ধরা যায়। যাদের প্রেশারটা অনেক বেশি তাদের সাধারণত
হঠাৎ করে আক্রমণ করে। অনেক দিন থেকেই মাথা ঘুরতে 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 যে কথাটা আগেই বললাম, আক্রমণ করে। হঠাৎ করে আক্রমণ করার পরে রোগী পড়ে যায়। রোগী পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই কেউ সেখানেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে বা মারা যায়। আবার যদি কেউ বেঁচে থাকে, তার শ্বাস প্রশ্বাস চলে, কিন্তু নারীর গতিও চলে, কিন্তু চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পরে তার ঘরঘরানি থাকে, তার খিঁচুনি থাকে বা কনভালশন থাকে, চোখ বিকৃত হয় তারার মতো এবং অসারে প্রস্রাব করে না, প্রস্রাব কম হয়। এমন পর্যায়ে সে শটান হয়ে পড়ে যায়, অবশ হয়ে যায়। সে তখন 3 বা 4 দিন অথবা 5 থেকে 6 দিন বেঁচে থাকে, তারপরে আর সে বাঁচে না। আর যদি স্বাভাবিকভাবে কেউ বেঁচে থাকে, তাহলে তার একদিকে প্যারালাইসিস, অবশ্যই অবধারিত প্যারালাইসিস হয়ে যায়। এটাকেই বলা হয় যে এক সাইড অবশ হয়ে গেছে বা প্যারালাইসিস হয়েছে। সেখান থেকে সে স্বাভাবিক অবস্থায় ঘুরে আসবে না, হয়তো 40% ঘুরে আসতে পারে। নাক দিয়ে রক্ত যদি পড়ে, ভয়ের কোনো কারণ নাই, বরং আরো ভালো। বাস্তবিকই এই স্ট্রোকের কোনো স্পেসিফিক চিকিৎসা নাই। এর লক্ষণের উপরে যদি বেঁচে থাকে, অবশ্যই তাকে চিকিৎসা দিতে হবে। তাই আমরা সতর্ক থাকি, মাঝে মাঝে আমাদের জীবন রক্ষার্থে এবং আল্লাহ পাক যে আমাদের হায়াত যে 2 দিন রাখছে বা যেভাবে রাখছে, আমাদের অঙ্গগুলা সঠিকভাবে আমরা যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি এবং কোনটা করলে ভালো হবে সেগুলোর জন্য অবশ্যই একজন ভালো অভিজ্ঞ চিকিৎসকের কাছে আমাদের পরামর্শ নিতে হবে। আর যদি কোনো রোগীকে এরকম সিনড্রোম দেখেন যে স্ট্রোক করছে অথচ বেঁচে আছে, অবশ্যই তাকে সঙ্গে সঙ্গে মেডিকেলে নিয়ে যাবেন। ওখানে আমাদের স্যার আছেন, এফসিপিএস, এমসিপিএস, নিউরো স্পেশালিস্ট এবং হার্ট স্পেশালিস্ট। তারা দেখে যদি রোগীটা বেঁচে যায়, তার লক্ষণের উপর অবশ্যই তারা চিকিৎসা দেবে, এই বলি। এবং যারা আমার ভিডিও দেখছেন, তাদের ভবিষ্যৎ সুন্দর হোক, সফল হোক, তাদের আশা পূর্ণ হোক, আপনাদের হায়াত দারাজ করে আল্লাহ পাক আপনাদের উপর রহমত দান করুক, এই বলেই আজকে আপনাদেরকে পূর্ণাঙ্গ একটা স্ট্রোকের ব্যাপারে কথা বললাম। আসলেই আগের থেকেই আমাদেরকে সতর্ক হতে হবে। এটা কোনো চিন্তার রোগ না, এটা কোনো মানসিক রোগ না, এটা কোনো টেনশনের জন্য আসে না। এটা আসে সাধারণত আমি যে কথাটা বললাম বিস্তারিত এইভাবেই আক্রান্ত হয়। এই বলেই আপনারা সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।